রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট। যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত, তো এই ফ্যাসিবাদী ব্যবস্থা যেন আর তৈরি না হতে পারে, সেজন্য রাষ্ট্রের মৌলিক কাঠামোতে যদি পরিবর্তন না হয় তাহলে আসলে জেলেও সেই করতে হবে। এই আয়নাঘর মানে শেষ করলো কিনা সেটা আমরা জানি না, কিন্তু ওই যে বলছেন যে তাদের স্বপ্ন বাস্তবতা, তো আমাদের স্বপ্ন হচ্ছে এটাই, আমরা চাই যে যে পরিস্থিতির মধ্যে দিয়ে, যে নির্যাতন নিপীড়নের মধ্যে দিয়ে গত 1.5 দশক, শুধু 1.5 দশক না, অত্যাচার নির্যাতন শুধু 1.5 দশক হয়েছে এটা না, তার আগের গভর্নমেন্টের এমন হয়েছে দেশ স্বাধীনের পরপরই 72 থেকে 75 কি ঘটনা ঘটেছে সেগুলো তো আপনারা জানেন। সুতরাং বাংলাদেশের মতো 53 বছরে নির্যাতন নিপীড়ন নিষ্পেষণ হয়েছে, হয়তো গত 15 বছর সেটা প্রকট আকার ধারণ করেছে। কারণ ওই যে আমাদের এই তরুণ বন্ধুদের যে আপনার এজেন্ডাটা ছিল শেষ দিকে এসে, এখানে বদরুল আলম মজুমদার সাহেব আছেন, তারা একটা ইনক্লুসিভ পার্লামেন্টের জন্য অনেক আগে থেকে, এখন তিনি দায়িত্ব পেয়েছেন, তার আগে থেকেই সংখ্যানুপাতিক নির্বাচনের কথা বলছেন। আমরা বলছি প্রপোর্শনাল ইলেকশন সিস্টেম একটা ভালো প্রক্রিয়া হতে পারে। এক পার্টি 34% ভোট পেয়ে সরকার গঠন করছে, আরেকজনে 32% ভোট পাচ্ছে, তার কোনো দাবি নেই। সেক্ষেত্রে এই ধরনের যে মানে একটা পাওয়ার ব্যালেন্স, শুধু প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য আপনার করলেই সব শেষ হয়ে যাবে। তারপর আমাদের দ্বিপক্ষ বিশিষ্ট একটা পার্লামেন্টের কথা বলছে, সেটি যদি হয়, ধরেন আমাদের প্রপোর্শনাল ইলেকশন যদি নিম্ন কক্ষের সদস্যরা ইলেক্টেড হয়, উচ্চ কক্ষে 64 জেলা থেকে সিনেটর পদ্ধতিতে 64 জন সিনেটর হতে পারে, 10 জন বিশিষ্ট ব্যক্তি হতে পারে, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট। জাস্ট আমি নিজের অভিমত ব্যক্ত করলাম, কিন্তু এই সংসদীয় ব্যবস্থা এবং রাষ্ট্র কাঠামোর যদি একটা মৌলিক পরিবর্তন না হয় তাহলে খুব বেশি পরিবর্তন হবে না। কারণ আপনাদের আমাদের চেয়ে যারা এখানে বয়োজ্যেষ্ঠ সিনিয়র নাগরিক, তাদের তো অভিজ্ঞতা আছে। গত 91 পরে 33 বছর পার্লামেন্ট বা রাষ্ট্র শাসন করেছে দুটো মেজর পলিটিক্যাল পার্টি, তাদের রাষ্ট্র পরিচালনার পদ্ধতিগত প্রক্রিয়া খুব বেশি পরিবর্তন ছিল না। দুর্নীতি, লুটপাট, দুঃশাসন কায়েম করা বলেন, দলীয় আধিপত্য বলেন, এটা সেম ছিল। তো সেই জায়গা থেকে আমরা যদি এই যে সময়টা পেয়েছি, যেটা মামুন আব্দুল্লাহ ভাই বললেন, বাংলাদেশের এই 53 বছরে আমরা এই একটা সময় পেয়েছি এবং এটা রিয়েলিটি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক, কথা সাহিত্যিক সৈয়দ মনজুর ইসলাম স্যার, উনি আমাদের শিক্ষক ছিলেন, একবার ক্লাসে বলছিলেন যে তোমরা তো বাবা একটা সেলফিশ জেনারেশন, তোমরা নিজের সরকারি চাকরি করবা, আমলা হবা, বিসিএস দিবা, পয়সা কামাবা, ক্ষমতার অপব্যবহার করবা, এই জন্য কোটা নিয়ে আন্দোলন করছো। তোমরা তো দেশের মানুষের অধিকার, গণতন্ত্র, মানবাধিকার, শিক্ষকদের মর্যাদা, এই বিষয় নিয়ে তোমরা কথা বলো না বা আন্দোলন করো না। শিক্ষকরা শহীদ মিনারে বেতন বা তাদের বৈষম্যের কথা বলতে এসে তাদের উপরে গরম পানি মারে, তোমরা ছাত্র তো সেখানে প্রতিক্রিয়া দেখাও না। কথা তো বাস্তব। আমরা তো আসলে একটা বিশেষ যে আমলা হবো, ক্ষমতা ভোগ করবো, টাকা পয়সা কামাবো, এই জন্যই তো আমরা আমলা অর্জন তো বিসিএস এর একটা জায়গা থেকে আমরা কোটার আন্দোলনটা শুরু করেছিলাম। দ্যাটস রিয়েলিটি। সেখান থেকে যখন আমাদের মনে হয়েছে যে আমাদের মানসিকতার একটা চিন্তার পরিবর্তন করা দরকার, সেখানে আমরা কিন্তু 18 সালে আন্দোলনটা তো তখন আমরা শুরু করেছিলাম, সে সময় সফল হওয়ার পরে আমরা কিন্তু তখন রাজনৈতিক প্রক্রিয়া শুরু করি যে এই দেশ সংস্কার করার জন্য, রাজনীতিতে পরিবর্তন আনার জন্য অবশ্যই রাজনীতি করতে হবে। কেন তরুণরা রাজনীতি বিমুখ হচ্ছে? সবাই পত্রিকায় কলম লেখছে, টক শোতে কথা বলছে যে তরুণরা রাজনীতিতে আসছে না। কিভাবে আসবে? একটা ফ্যামিলির লোক যদি দেখে রাজনীতি করার কারণ একটা মেয়ের কাপড় ধরে রাস্তায় টানা হয়, একটা ছেলেকে কাপড় চুপড় টেনে হিস্ট্রে পুলিশ তাকে নিয়ে যায়। আপনারা দেখছেন নিশ্চয়ই, ছাত্রদলের একজন নেতা প্রেস ক্লাবের একটি প্রোগ্রাম থেকে মির্জা ফখরুল সাহেব, বিএনপির মহাসচিব, তার পাশ থেকে মনে হচ্ছে আপনার ঈগল পাখি কিংবা অন্য কোনো হিংস্র জন্তু যেভাবে শিকার করে, ঠিক সেইভাবে ডিবির লোকেরা টেনে নিয়ে যাচ্ছে। এগুলো দেখার পরে তো কোন ফ্যামিলির লোকজন চায় না যে তার পরিবার রাজনীতি করুক। এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন। থ্যাঙ্কস টু এভরিওয়ান। রেড গ্রিন অনলাইন।